নমস্কার, এখন এভিনিউ সঙ্গে আমি সুব্রজিৎ। প্রথমে হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট। হ্যাঁ তাই আর হাম। খবর সংগ্রহে গিয়ে জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত রায়ের অভব্য আচরণের শিকার হলেন জলপাইগুড়ির সাংবাদিকরা। সব ছাত্রছাত্রীকে ভর্তি সহ একাধিক দাবিতে এসি কলেজে বিক্ষোভ টিএমসিপির। অসম থেকে কলকাতা পাচারের পথে রাজগঞ্জের টোলগেট এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3 যুবক। অগ্নিকাণ্ডের পর বহু বছর পেরিয়ে গেল, আজও দিনবাজারের নবনির্মিত মার্কেট কমপ্লেক্সে জায়গা পাননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। What a lovely day. স্যার ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। আসছে বিস্তারিত খবরে। শিশুদের অবস্থা এখন কেমন আছে? সাংবাদিকরা এই খবর জানতে চাওয়ায় মেজাজ হারালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত রায়। আজ সকালে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা কেমন আছে তা জানতে জলপাইগুড়িতে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডির দপ্তরে যান সাংবাদিকরা। তখন নিজের দপ্তর থেকে সাংবাদিকদের তাড়িয়ে দেন তিনি। আপনি তো ডাকলেন তাই তা আমাদের যেহেতু আমরা একসাথে থাকি শুধু রাজাবুর নাম করে আমি বলছি ওনাকে আসতে দাও। মানে তার মানে উনাকে ডাক্তার সুশান্ত রায় দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে এভাবে দুর্ব্যবহার করায় অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হন জলপাইগুড়ির সাংবাদিক মহল। গতকাল থেকে তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর এমন গোসা করেছেন বলে দাবি সাংবাদিকদের। তার পছন্দ মতো খবর হচ্ছে না বলে এমন অবস্থা। শুধু তাই নয়, জেলার সমস্ত স্বাস্থ্য কর্তাদের সংবাদ কর্মীদের সামনে মুখ না খোলার ফতোয়াও নাকি তিনি জারি করেছেন। ছেড়ে দিন, সেটা কথা বলছি না। না 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 আমার কথাটা শুনুন, সেটা নয়। কনসার্ন যেটা সেটা হচ্ছে দাঁড়ান তর্ক করবেন না আমার সঙ্গে। না জিজ্ঞেস করার কিছু নেই। সব কিছু জিজ্ঞেস করলে উত্তর পাবেন না। থ্যালাসেমিয়া, তার মধ্যে থ্যালাসেমিয়া, তার মাঝখানে দাঁড়ান তার মাঝখানে থ্যালাসো। ঠিক আছে, তর্ক করছেন কেন ভাই? চলুন হয়ে গেছে। প্রশ্ন তো সব তো উত্তর দিলে আবার কি প্রশ্ন? আর কি জিজ্ঞেস করুন? হ্যাঁ হ্যাঁ কেন সিএমএইচের চেয়ারেও আছেন, সুপারের চেয়ার আছেন, আপনার অসুবিধা কোথায়? ছোটনদের প্রতিবেদন, এবি নিউজ জলপাইগুড়ি। শুক্রবার কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। সে সময় তারা নবনির্মিত শিশুদের পিকু ওয়ার্ড দেখতে চাইলেই ঘটে বিপত্তি। চাবি না পাওয়ায় তালা ভেঙে দেখাতে হলো পিকু ওয়ার্ড। এদিন স্বাস্থ্য ভবনের নির্দেশে জলপাইগুড়িতে আসেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে যান তারা। সেখানে মায়েদের সাথে কথা বলেন। এরপর তারা শিশুদের চিকিৎসার জন্য নবনির্মিত বিশেষ ওয়ার্ড পিকু অর্থাৎ পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু পিকু ওয়ার্ড তালা বন্ধ থাকায় সমস্যা হয়। অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পাওয়া যাচ্ছিল না চাবি। অবশেষে ভেঙে ফেলতে হলো সেই তালা। দূর থেকে লাইট দাও সব লাইট দাও ফ্যান লাইট গরম। তারপর নতুন পিকু ওয়ার্ড দেখানো হয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলকে। হাসপাতালের এক কর্মী বলেন, কলকাতার স্বাস্থ্য ভবনের টিম আসবে তা তাদের আগে জানানো হয়নি। রং মিস্ত্রি চাবি নিয়ে চলে গিয়েছে।
তাই তারা বাধ্য হয়ে তালা ভেঙে পিকু ওয়ার্ডের ঘর খুলে দেখালেন। কি দপ্তর এটা কি দপ্তর এটা পিকু দপ্তর পিকু দপ্তরে কি করবেন তালাটা ভাঙতে হলো কেন তালাটা ভাঙতে আরে রং মিস্ত্রি কাজ করে গেছে, তালাটা চাবিটা নিয়ে চলে গেছে, স্বাস্থ্যভবন থেকে এসছেন তাড়াতাড়ি করে ওইখানে হঠাৎ করে যাতে ওনারা অসুবিধা না পড়ে সেই জন্য তালাটা ভেঙে দিল। এটা তো একটা সরকারি সম্পত্তি না তালাটা এজেন্সির তালা। আপনারা কি আগে থেকে জানতেন না যে স্বাস্থ্য দপ্তরের টিম আসবে? তাই পিকু ওয়ার্ড যেটা আপনারা কাজ করে গেছে রং মিস্ত্রি, সেটা কি আপনার মনে হয় না আপনাদের ইনফরমেশন ছিল না? আমাদের কাছ থেকে হসপিটাল থেকে ইনফরমেশন দেওয়া হয়নি। তাহলে একটা স্বাস্থ্য দপ্তরের টিম আসবে আপনারা জানেন না একটা পিকু ওয়ার্ড দেখবে? আরে আমি তো হসপিটালে কোনো স্টাফ না, আমি কেন জানবো? কিন্তু ঘটনা আপনি কোনো কমেন্ট করবো না, আমি কোনো কমেন্ট করতে চাই না। বর্তমানে উত্তরবঙ্গ তথা সারা রাজ্য জুড়ে শিশু মৃত্যু ও শিশুদের রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত রায়ের কাছে স্মারকলিপি দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা শাখা। শনিবার এই স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। স্মারকলিপিতে হাসপাতালে শিশুদের শয্যার সংখ্যা বৃদ্ধি করা, পুষ্টিকর খাবার বিতরণ, খাবার পরিবেশনকারীদের স্বাস্থ্যবিধি মেনে তা করা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জন্মের সময় শিশুর টিকাকরণের নিশ্চয়তা, বাড়িতে ফেরত না পাঠিয়ে সব শিশুকে হাসপাতালে চিকিৎসা করার দাবি জানানো হয়। আপনারাও তো জানেন, দেখতে পাচ্ছেন যে সারা রাজ্য জুড়েই শিশুদের সংক্রমণটা বাড়ছে এবং আমাদের কাছে যেটা খবর যে 11 জন শিশু এর মধ্যে মারা গেছে। এই বিষয়ে আমরা জানাতে আসলাম যে এটা কেন হচ্ছে, সংক্রমণটা কেন বাড়ছে, এবং আমাদের কাছে যেটা খবর আছে যে এরা কিন্তু এখনও রোগটা কী কারণে রোগটা হচ্ছে সেটা জানতে পারেনি। আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি নিজেই বিবৃতি দিলেন যে এটা ওই রোগে মারা যায়নি, আগের রোগ ছিল এতে, কিন্তু বিষয়টা তো সেটা না। আমরা খবরের কাগজ থেকে জানতে পারছি যে একটা, এবং স্বাস্থ্য দপ্তরের এক অংশের দাবি যে পরিস্থিতিটা কিন্তু উদ্বেগজনক, এবং ডাক্তারি যে সংগঠন মানস গুইয়া তিনিও বলেছেন যে এটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে যুদ্ধকালীন যে তৎপরতা, সেই তৎপরতাই কিন্তু পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন। কিন্তু এনার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এই জ্বরটা এমন কোনো না ভাইরাল ফিভারের মতো ব্যাপার। উচ্চ মাধ্যমিক পাশ করা সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি সহ 5 দফা দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আন্দোলন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে। শনিবার সেসব দাবিতে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায় আনন্দচন্দ্র কলেজে। অনার্স কোর্সের 20% আসন বৃদ্ধি করা, 3rd সেমিস্টার ও 5th সেমিস্টারের ভর্তির অর্থ কমানো এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া সহ একাধিক দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে চলে বিক্ষোভ। প্রিন্সিপাল দেরিতে আসছে কেন? জব চাই, জব দাও, জব চাই, জব দাও, জব চাই, জব না, মিস্টার পাবে না, জবাব তুমি দেবে না, মিস্টার পাবে না, অফিসে পর্যাপ্ত স্টাফ নেই কেন? প্রিন্সিপাল জব। আনন্দচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি অরিজিৎ সেন অভিযোগ করেন, অধ্যক্ষ প্রতিদিন দেরি করে কলেজে আসেন, তাতে কলেজের সমস্ত কাজের ক্ষতি হয়। সেই নিয়েও এদিন কলেজে বিক্ষোভ দেখালো ছাত্ররা। আজকে আমাদের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছি, তার কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো এইচএস যারা পাস করেছে এবার, তাদের মধ্যে যারা যেসব স্টুডেন্ট আমাদের এসি কলেজে ফর্ম ফিল আপ করেছে, তাদের যাতে প্রত্যেকে পাশে ভর্তি হতে পারে অন্তত তার ব্যবস্থা করে দেওয়া হোক। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ডেপুটেশন দিলাম। এই সময় কলেজটা 2 বছর ধরে বন্ধ। তারা ডেভেলপমেন্ট ফিস, ইলেকট্রিক বিল, তারপরে আরও কিছু আনুষঙ্গিক ফিস ধরছে, যেগুলো না ধরলেও পারে, যেগুলো বাদ দিলে ফিজের পরিমাণটা অনেকটা কমে আসে। তার পক্ষে জেনারেল স্টুডেন্ট এবং যারা আর্থিকভাবে অসহায় তাদের পক্ষে সুবিধা হয় এইসব কলেজের ফিস দেওয়ার জন্য। তোমরা প্রিন্সিপালের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছিলে যে স্যার দেরি করে আসেন কলেজে। হ্যাঁ, প্রিন্সিপালের যেই বিষয়টা, প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আমাদের কলেজ শুরু হয় সকাল 6:30 থেকে, শনিবার বাদ দিয়ে শনিবার 2:30 অবধি হয়, আর বাকি দিনগুলোতে 4:30 অবধি হয়। তো প্রিন্সিপালের ঠিক আসার টাইমটা প্রায় 7টা হওয়া উচিত, কারণ সকালবেলা মর্নিংয়েরও স্টুডেন্টরা আসে এবং তারপরে অনার্সের স্টুডেন্টরা আসে। তো মর্নিংয়ে যদি কোনো স্টুডেন্টদের প্রয়োজনীয়তা হয় প্রিন্সিপালের কাছে যাওয়ার, সে প্রিন্সিপালকে পাচ্ছে না।
আর ডের সময় তো সে থাকছে না, কারণ সে মর্নিংয়ের ক্লাসটা করে চলে যাচ্ছে। স্যার কখন আসেন? প্রিন্সিপাল বেশিরভাগ সময় 12:30-র দিকে ঢোকে, 12:30-1টার দিকে ঢোকে। তাতে কি কলেজে কাজকর্মে কোনো ক্ষতি হয়? নিশ্চয়ই, কলেজের তো প্রিন্সিপাল একজন কলেজের উচ্চতর কর্তৃপক্ষ, প্রিন্সিপাল যদি না থাকে তাহলে তো কলেজের বেশিরভাগ কাজই আটকে যাবে না। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ দেবাশিস দাস বলেন, ছাত্রদের দাবি দাওয়াগুলো পরিচালন সমিতিকে অবগত করবেন। তিনি বলেন, আগে থেকে ডেপুটেশন দেওয়ার বিষয়ে কিছু জানায়নি ছাত্ররা, তবে কলেজের অধ্যক্ষের বিভিন্ন কাজ ও মিটিং থাকে, তারপরও ছাত্রছাত্রীদের সময় দিয়ে থাকেন তিনি। কিছু দাবি দাওয়া নিয়ে ছাত্রছাত্রীরা আজকে এসেছিল এবং সেই দাবি দাওয়াগুলো আমার কাছে জমা দিয়েছে, এবং আমি আমাদের কলেজের যে পরিচালন সমিতি আছে সেই পরিচালন সমিতিকে এই ব্যাপারে অবগত করব, এবং তারপরে পরিচালন সমিতির নির্দেশ মতো এইসব বিষয়গুলো কতখানি কি হচ্ছে সমাধান করা যায় সেই বিষয়ে যেসব জায়গায় হচ্ছে জানানো, সেটা পরিচালন সমিতির আলোচনা সাপেক্ষে আমি সেই সব বিষয়গুলো সেসব জায়গায় জানাবো। ছাত্ররা আরও একটা অভিযোগ তুলেছে যে আপনি সময় মতো কলেজে আসেন না, দেরি করে আসেন কলেজে। এই একটা অভিযোগ ওরা করছে, যার জন্য নাকি কাজ করবেন অনেক সমস্যা হয়। না, আমি প্রতিদিনই সময় মতো আসি, সেটা ওদের নিজস্ব একটা এবং মানে প্রিন্সিপালের বিভিন্ন কাজও থাকে, বিভিন্ন মিটিংও থাকে। সেই মিটিংগুলো হঠাৎ করে যখন পড়ে যায় তখন সেই মিটিংগুলো সেরেও আমাকে আসতে হয়, সেই জন্য সবগুলো দেখে কিন্তু আমি এই বিষয়ে আর কোনো রকমই কোনো ছাত্রছাত্রীদের জন্য যতটুকু সময় এখানে ব্যয় করার কথা তার থেকে অনেক বেশি সময় ধরে আমি এখানে উপস্থিত থেকে তাদের কাজগুলো করে দিচ্ছি। ধীমান রায়ের প্রতিবেদন, এবি নিউজ, জলপাইগুড়ি। শহরের পাশাপাশি এবার শহরতলি এলাকাতেও শুরু হলো দুয়ারের রেশন প্রকল্প। কোরিয়া গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী এলাকায় আজ এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। রাজ্যবাসীর সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুয়ারের রেশন প্রকল্প। বর্তমানে বাছাই করা কিছু জায়গায় চলছে এই প্রকল্পের পরীক্ষামূলক পরিষেবা প্রদান। আজ জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাপল্লী এলাকায় দুয়ারের রেশনের সুবিধা প্রদান করা হয়। ওই এলাকার নিযুক্ত রেশন ডিলার এদিন সারদাপল্লীতে গাড়িতে করে রেশনের সামগ্রী নিয়ে গিয়ে উপভোক্তাদের হাতে তা তুলে দেন। দুয়ারের প্রোগ্রাম হচ্ছে আমাদের 15 তারিখ থেকে। আজকে আমাদের সারদাপল্লী স্পট, সারদাপল্লীতে আমরা ডিস্ট্রিবিউশন করছি দুয়ারের প্রোগ্রাম। সারদাপল্লী এলাকা, সারদাপল্লী এলাকা কোন কোন কতজনকে কিভাবে দিচ্ছেন? সারদাপল্লীর এখন আমি ফিগারটা বলতে পারবো না, সারদাপল্লীর খড়িয়ার রান্নারই পড়ে, কিন্তু এটা পরে বুঝতে পারবো, এখনো ঠিক আইডিয়া করতে পারছি না কত আছে। বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন? বাড়ি বাড়ি মানে এক জায়গায় বসে দিচ্ছি, কোনো জায়গায় বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, এর ফলে আপনাদের কোনো কি অসুবিধা হচ্ছে, যেমন মাল বাইরে থাকছে বা অন্য কিছু? বৃষ্টি হলে অসুবিধা আছে, তাছাড়া অসুবিধা নেই। এদিকে এতদিন দূরে গিয়ে রেশন সংগ্রহ করতে অনেক সমস্যা হতো এলাকাবাসীকে। এখন সেই সমস্যা মিটে বাড়ির সামনে রেশন নিতে পারায় খুব খুশি এলাকার রেশন গ্রাহকরা। বাড়ি বাড়ি এসে আপনাদের রেশন দিচ্ছে? না, ভালো সুবিধা হচ্ছে। আগে কোথা থেকে আনতে হতো? ওই হাকিম বাড়ি থেকে আনতে হতো, আর এখন বাড়ি থেকে দিচ্ছে। কতটা টোটো ভাড়া বা অন্যান্য কাজ বাড়ছে? হ্যাঁ, তো অনেকটাই কাজ সুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে। 16 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রাজগঞ্জের জাতীয় সড়কের টোল প্লাজা থেকে তাদের ধরা হয়। পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে অসম থেকে একটি বেসরকারি বাসে চেপে 1 কিলো ব্রাউন সুগার নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল 3 পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে রাজগঞ্জ থানার অধীন পানিকড়ি এলাকায় জাতীয় সড়কের টোল প্লাজাতে ওত পেতে বসেছিল পুলিশের ওই দলটি। এরপর একটি বেসরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে ওই 3 যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় 1 কিলো ব্রাউন সুগার। সাথে সাথে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে জানা গিয়েছে, 3 জন অসম থেকে ডালখোলা হয়ে কলকাতা নিয়ে যাচ্ছিল ওই ব্রাউন সুগার। তাদের মধ্যে সাদ্দাম আলী ও আলিমুদ্দিন রহমানের বাড়ি অসমে, অন্য একজনের নাম জাসিম আনসারি, তার বাড়ি উত্তরপ্রদেশে। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। চা পাতা কাটার ধারালো দা দিয়ে মামাকে এলোপাথারি কোপ মেরে থানায় আত্মসমর্পণ করলো অভিযুক্ত ভাগ্নে।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ঝাড় বড়গিলা এলাকায়। অভিযুক্তকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পানবাড়ির ঝাড় বড়গিলা এলাকার ঠুকরু কয়া ও মেন্দা ওরাও সম্পর্কে মামা ভাগ্নে। পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার ভোররাতে চা বাগানে ঝুর্নি দা দিয়ে ঠুকরু কয়াকে এলোপাতারি কোপ মারে ভাগ্নে মেন্দা ওরাও। আহত অবস্থায় ঠুকরু কয়াকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর থাকায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর শুক্রবার অভিযুক্ত মেন্দা ওরাও নিজে গিয়ে ময়নাগুড়ি থানায় আত্মসমর্পণ করে। কাকে কোপাইছিস? মামাকে। কেন কোপাইছিস? আমার বউকে দেখতে পারে না, ডেলি মাল খাই খেতার করে। সেই জন্য কোপাইছিস? জি স্যার। কয়জনকে? একজন। তোর মামার নাম কি? ঠুকুর কয়া। তোর নাম কি? মেন্দা উড়াও। বাড়ি কোথায়? এক জায়গায়। হ্যাঁ, এই পাশাপাশি বাড়ি। কোন জায়গায়? তিরুশক্তি চা বাগান। হ্যাঁ, তিরুশক্তি চা বাগান কামারঘাট। আহত ঠুকরু কয়ার বোন ফুলমণি ওরাও বলেন, মাঝে মাঝে নেশা করে এসে বাড়িতে অত্যাচার করত মেন্দা ওরাও। তারও গলা টিপে ধরেছে। ময়নাগুড়ি থানায় তিনি লিখিত অভিযোগ জমা করলেন। क्या हुआ? क्या होगा सर, ये हम तो सो गया रहा, तो रात में कपट कर लात मारता रहा। वही समय हम खोल दिया, हमको यहाँ पर धर के हमको माटी में गिराएगा, लात मार के तो पीछे वो दे इतना का लाठी से मेरे धिया फूल जाए है। मुके मार के पीछे जाए है, मोर भाई के मारला का काटला कभी। हाँ, और मैं तो बगान बाटे लुई के मैं देखो तो मैं देख लो सर, सब के मैं देख लो। থাকছে আরো খবর, সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। শর্মিঘা মেকওভার, এখানে ব্রাইডাল পার্টি, লাইট মেকআপ, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার স্পা, হেয়ার কাট, হেয়ার অয়েল ম্যাসাজ, বডি পলিশিং, ওয়াক্সিং, থ্রেডিং, স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট সহ যাবতীয় রূপচর্চা সংক্রান্ত বিষয়ের পারফেক্ট সলিউশন মিলবে। তাই দেরি না করে চেহারা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সমস্যার সমাধানে চলে আসুন শর্মিঘা মেকওভারে। শর্মিঘা মেকওভার, ঠিকানা কামারপাড়া, গ্রন্থভারতীর বিপরীতে। ফোন নাম্বার 7063099083। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভারত সরকার অনুমোদিত পিআরডির নর্থ বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি রিসার্চ ইনস্টিটিউট। ইলেকট্রো হোমিওপ্যাথির বিভিন্ন কোর্সে এখানে ভর্তি চলছে। মোবাইল 8016304480, 97353606666 এবং 8617410141। বিরতির পর আবারও একবার স্বাগত জানাই এবি নিউজে। খুব তাড়াতাড়ি নতুন দোকানঘর পেতে চলেছেন দিনবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, দাবি জলপাইগুড়ি পুরসভার। গত কয়েক বছর আগে দিনবাজারের টিনশেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সেই ক্ষতি এখনও অনেকের পূরণ হয়নি। তারা পরবর্তীতে অন্য বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ব্যবসা করছেন। পুড়ে যাওয়া টিনশেড এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তৈরি হয়েছে 6 তলার নতুন আধুনিক মার্কেট কমপ্লেক্স। কিন্তু ওই কমপ্লেক্স তৈরি হয়ে পড়ে থাকলেও এতদিনও দোকানঘর বন্টন করা হয়নি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে। এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের মধ্যে। আমাদেরকে 18 মাসের মধ্যে বলছিল কমপ্লিট করে আমরা বিল্ডিংটা হ্যান্ডওভার করে দেব। এখন প্রায় বলতে গেলে পরে 7 বছর রানিং চলছে। এখানে আমরা যে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকরা 7 বছর হয়ে গেল, সে 18 মাস আর আসতেছে না। কবে যে 18 মাস আসবে আমরা বুঝতে পারতেছি না। আপনাদের সাথে কথা হয়নি? আমাদের সাথে কথা হচ্ছে, যে ইন্টারভিউ বারবার ডাকতেছে, আমাদের ব্যবসায়িকদের ইন্টারভিউ নিচ্ছে। হ্যাঁ, ইন্টারভিউ নিয়ে কাগজ দেখাও, অমুক দেখাও, ঠিক আছে কাগজ আমরা দেখাচ্ছি। তো আমাদেরকে তো ফোন করে দোকানটা তো হ্যান্ড ওভার করে দেওয়া দরকার। এই যে ফুটপাতে ব্যবসা করতে কতটা অসুবিধা? কী করবো, উপায় নাই। পেট আছে, পেটটা না থাকলে তো আমরাও রাজার মতন বসে থাকতাম। পেটের দায়ে আমরা বসে আছি। পৌরসভার সাথে কথা হয়েছে? পৌরসভার সাথে কথা হচ্ছে, এই চলতেছে, এই দিব, এই করব, এই করে করে চলে যাচ্ছে। দোকান বন্টন কিভাবে হবে সেই বিষয়ে কিছু বলেছে? বন্টন এই যে ব্যবসায়িক সমিতির বলছে যে
মানে পয়সা নিয়ে এটা ইয়ে করে নিয়ে বন্টন মানে হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে কবে হবে এটা বুঝতে পারছো। পূজার আশায় কি আশার মুখ দেখছেন? আমার তো মনে হয় না, ওনারা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করবো, বলে দিচ্ছে বলে যাচ্ছে, কিন্তু আর কোনো রকম মানে কিছু আমি দেখতেছি। যদিও দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দাবি তারা এই বিষয়ে উদ্যোগী হয়ে জলপাইগুড়ি পুরসভার সাথে অনেকবার কথা বলেছেন। তারা চান অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নতুন মার্কেট কমপ্লেক্সের দোকানঘর বন্টন করা হোক। মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। মিউনিসিপ্যালিটি বলছে যে এর মধ্যেই দোকানঘর বন্টন করবে, একটা প্রসেসিং চলছে। তবে আমরা বলছি পুজোর আগে দোকানঘর যাতে বন্টন করে দেয়, ব্যবসায়ীদের তাতে সুবিধা হবে। আপনার কি আশা আছেন পুজোর আগে বন্টন হবে? আমরা তো আশা করছি যে পুজোর আগে দোকানঘর ডিস্ট্রিবিউট করবে। কতগুলো দোকান রয়েছে? আমাদের বিল্ডিং এর দোকান রয়েছে টোটাল 337টা, আর আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সব মিলে আছে আমাদের হচ্ছে 118, আর জমিদাতারা আছে হইলো 14-15। তাহলে কি আশা করছেন? অনেক দিন তো পার হলো। হ্যাঁ, 2 বছর হয়ে গেল বিল্ডিংটা হয়ে আছে। এখন যত দ্রুত আমাদের ঘরগুলো দিয়ে দেয় তাহলে এই ব্যবসায়ীদের সুবিধা হয়, কেননা সামনে পুজোর কাজটা এরা করতে পারবে। বিষয়টি সম্পর্কে পুরসভার উপপ্রশাসক সন্দীপ মাহাতো বলেন, কাগজপত্র তৈরি হচ্ছে, আশা করা যাচ্ছে আর 1 মাসের মধ্যেই দোকানঘর বন্টন করা যাবে। দিনবাজার দোকান বন্টন নিয়ে কোনো কি আলোচনা হয়েছে? দিনবাজার দোকান বন্টন নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে, যেভাবে কথা হয়েছিল ব্যবসায়ীদের সঙ্গে। আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যবসায়ীকে প্রায় পরিসমাপ্তির দিকে। কবে নাগাদ তো তারা পেতে পারে? আমাদের কাগজের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেলে আশা করি যে সামনের মাসের মধ্যে পুজোর আগে আমরা ডিস্ট্রিবিউট করব। অমিত বণিকের প্রতিবেদন, এবি নিউজ, জলপাইগুড়ি। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে বাড়ির কাছে বিদ্যালয় বদলি হচ্ছেন হেলাপাকড়ি পিউআর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নীলোৎপল সাহা সহ আরো 3 জন সহকারী শিক্ষক, যা মানতে পারছেন না গ্রামবাসীরা। প্রিয় শিক্ষকদের বদলি মন থেকে মেনে নিতে পারছেন না বিদ্যালয়ের অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, এমনকি অন্য শিক্ষকরাও। তাই তাদের বদলি না হওয়ার আপত্তি জানিয়ে শনিবার বিদ্যালয়ে গিয়ে দরবার করলেন সকলে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে সকলের আবদার একটাই, তারা যেন কোনোভাবে এই বিদ্যালয় ছেড়ে চলে না যান। তাদের বক্তব্য, ওই শিক্ষকরা আসার পর থেকে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা সব ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। ছাত্র ও অভিভাবকদের পাশাপাশি গ্রামের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন তারা। ভালো শিক্ষক হিসেবে তাদের কর্তব্য পালন ও আচার আচরণ সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। কাজেই হঠাৎ তাদের অন্য বিদ্যালয়ে বদলির খবরে সকলেই বিচলিত হয়ে পড়েছেন। আজকের বিষয়টা ছিল যে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের এখানকার হেডমাস্টার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার প্রসেনজিৎ বাবু, তারপরে আরও দুইজন আছেন দিদিমণি, এনারা ওই প্রকল্পের মাধ্যমে ট্রান্সফার হওয়ার একটা চিন্তা ভাবনার মধ্যে গেছে আর কি। এটা শোনার পরে এখানকার অভিভাবকবৃন্দ বা স্কুল প্রাক্তন ম্যানেজিং কমিটির যারা সদস্য ছিল আর কি, এবং প্রাক্তন অভিভাবক সবাই সম্মিলিতভাবে ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি যে দেখুন, এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে কার্যধারা ছিল আর কি, এই কার্যধারায় আমরা কিন্তু খুবই সন্তুষ্ট, এবং এই আপনাদের যে মানে দীর্ঘ সময় ব্যয় করেছেন তাতে আমরা এখানকার যারা অভিভাবকবৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রী তারা খুবই উপকৃত এবং আনন্দিত। আপনাদের যে কর্মক্ষেত্র ছিল আর কি, আপনারা যে ভূমিকাটা করেছিলেন, কাজে এমতো অবস্থায় আপনারা আমাদের এই স্কুলটাকে ছেড়ে অন্যত্র আপনারা যাবেন না, সেই হিসেবে আমরা এই এলাকার গ্রামবাসী এবং সমস্ত স্তরের মানুষ আমরা আজকে এখানে জমায়েত হয়েছি এবং ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি এবং সময় চেয়ে নিয়েছি যে আপনারা 2-1 দিন ভাবুন, ভাবার পরে আমাদেরকে চিন্তা ভাবনা করে আপনারা যান। প্রধান শিক্ষক নীলোৎপল সাহা বলেন, তিনি সহ যারা বদলি হচ্ছেন সকলেরই বয়স হয়েছে, তাই ব্যক্তিগতভাবে সকলেই মনে করছেন বাড়ির কাছে বিদ্যালয়ে নিযুক্ত হলে তাদের সুবিধা হবে। গ্রামবাসীরা তাদের ভালোবাসেন বলে এই আবদার রেখেছেন, সেজন্য তারা তাদের কাছে কৃতজ্ঞ। সাদা এখানকার মাননীয় যারা এসেছিলেন ওরা আমাদের আবেদন করছিল, এখন এটা এসএসসি পর্যন্ত গিয়েছে, কারোর অ্যাপয়েন্টমেন্ট আসছে,
এটা নিজের নিজের করে ভাববেন। এই মুহূর্তে তো কিছু আর বলতে পারছি না এর বাইরে, সেটা ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের ওনারা ভালোবাসেন বলেই চাইছেন। কিন্তু আমার ক্ষেত্রে যেমন বয়সটা একটা বড় ফ্যাক্টর, এই বয়সে এত দূর জার্নি করা, সারাদিনের HM হিসেবে দায়িত্ব পালন করাটা তো কঠিন, দিন দিন কঠিন হয়ে উঠছে আমার কাছেও। শারীরিকভাবেও আমি কিছুটা অসুস্থতার মধ্যেই চলছি। এখন অ্যাপয়েন্টমেন্ট আসবে, তারপরে আমাদের যে সরকারি নির্দেশ সেই অনুযায়ী 3জন 10% হলে 3জন প্লাস 1জন HM হিসেবে আলাদা 4জন, এই তো। উৎপল সেনের প্রতিবেদন, এবি নিউজ, ময়নাগুড়ি। পাহাড়পুর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির করা হলো আজ। ব্লাড ব্যাংকের রক্তের সংকট মুহূর্তে এবার রক্তদান করতে এগিয়ে এলো পাহাড়পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার রক্তদান শিবিরটির উদ্বোধন করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি লুৎফার রহমান, সহ সভাপতি ও পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক, তৃণমূল নেতা সমীর দাস, নিতাই কর প্রমুখ। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমি বলেছিলাম একটা রক্তদান শিবির আয়োজন করার জন্য পাহাড়পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লুৎফর থেকে শুরু করে শাহজাহান, সিদ্দিক, মহামিন, এরা সবাই মিলে, আরও অনেকে আছে, মাজিদুর, এরা সবাই মিলে আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছি। ইতিমধ্যে আপনি জানেন যে 50 জনের উপর রক্তদান করেছে এবং টার্গেট রয়েছে 150 রক্তদান হবে, কারণ ব্লাড ব্যাংকে যাতে রক্তের কোনো ঘাটতি না থাকে। মানুষ এই সময়টা খুব অসুস্থ হয় এবং যদি রক্তদান কোনো ছোটো ঘটনা নয়, এটা জীবনদান। ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ, এটাই হচ্ছে এখনকার মানুষের স্লোগান। আর যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমি স্যালুট করি, নমস্কার জানাই, এবং যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন। প্রায় 6 ফুট লম্বা পাইথন উদ্ধার হলো জলপাইগুড়ি শহর লাগোয়া করলা ভ্যালি চা বাগান থেকে। শুক্রবার সন্ধ্যায় বাগানের নর্দমায় পাইথনটিকে দেখতে পান চা শ্রমিকরা। তা দেখে আতঙ্ক ছড়ায়। অনেকের অনুমান কিছুটা দূরে বৈকুণ্ঠপুর জঙ্গল রয়েছে। বর্ষার সময় নদীর জল অনেকটাই বেড়েছিল, হয়তো সেই সময় নদীর জল দিয়ে চলে আসতে পারে। খবর পেয়ে এক পরিবেশপ্রেমী সংস্থা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পৌঁছান ওই চা বাগানে। কিছুক্ষণের চেষ্টায় বাগান থেকে উদ্ধার করা হয় পাইথনটিকে। পরিবেশপ্রেমী সংস্থার সদস্য দেবার্গ রক্ষিত বলেন, বন দপ্তরের সঙ্গে কথা বলে পাইথনটিকে জঙ্গলের নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে। গতকাল রাত্রিবেলা আমাদের করলা ভ্যালি চা বাগানে ফোন আসছিল ওয়াইল্ডলাইফের কাছে যে অজগর দেখা গেছে ওদের ওখানে। তো যাই গিয়ে ফ্যাক্টরি লাইন থেকে আমরা অজগরটা রেস্কিউ করি। ওরা টানেল লাইনের মধ্যে ঢুকেছিল, ফ্যাক্টরি যেখানে চা পাতার জল বেড়ে সেই লাইনের মধ্যে, যার জন্য ওরা খবর দেয় আমাদেরকে। আমরা নিয়ে আসছি অজগরটা কালকে রাত্রে, বন দপ্তরকে জানানো হয়েছিল। কালকে রাত হওয়ার কারণে আমরা বন দপ্তরে তুলে দিতে পারিনি। আমরা আজকে সকালে বন দপ্তরে তুলে দিচ্ছি। বিস্তারিত খবরের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যাঁ তাই আর হাম। খবর সংগ্রহে গিয়ে জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত রায়ের অভব্য আচরণের শিকার হলেন জলপাইগুড়ির সাংবাদিকরা। সব ছাত্রছাত্রীকে ভর্তি সহ একাধিক দাবিতে এসি কলেজে বিক্ষোভ টিএমসিপির। অসম থেকে কলকাতা পাচারের পথে রাজগঞ্জের টোলগেট এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3 যুবক। অগ্নিকাণ্ডের পর বহু বছর পেরিয়ে গেল, আজও দিনবাজারের নবনির্মিত মার্কেট কমপ্লেক্সে জায়গা পাননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম।
এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।